সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আমরা এর আগের ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম খণ্ডের ক্লাস ছিল সেটি। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় ক্লাস। কমপ্লিটিং সেন্টেন্স এর আগেও যেমনটি বলেছিলাম পরীক্ষায় 4 নাম্বার প্রশ্ন আকারে থাকে। এর জন্য 10টি ইনকমপ্লিট সেন্টেন্স দেয়া থাকে, যার জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 5, যার একটি থাকে প্রবাদ বাক্য, 2 বা 3টি থাকে অর্থ সংগতিপূর্ণ বাক্য এবং বাকি 6 বা 7টি থাকে বিভিন্ন নিয়ম থেকে। আমরা ইতিমধ্যেই নিয়ম থেকে যে ইনকমপ্লিট সেন্টেন্সটা থাকে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা ক্লাসে যাই। আমরা একটু পরবর্তী রুলটা দেখি। নো সুনার, স্কেয়ারলি হ্যাড এবং হার্ডলি হ্যাড, এখানে 3টা রুল আমাদের আছে। আমরা 3টা রুল দেখব। এখন দেখো, এই ডট ডট দেন বা হোয়েন এই পর্যন্ত প্রশ্নে দেয়া থাকবে, বাকিটুকু তোমাকে পূরণ করতে হবে। দেখো, no sooner had he seen the police than he, বাকিটুকু তোমাকে দিতে হবে। scarcely had he known me when, এই when পর্যন্ত দেয়া থাকবে। hardly had I talked to her when, এই পর্যন্ত দেয়া থাকবে এবং এর পরের অংশ তোমাকে পূরণ করতে হবে। No sooner had subject plus V2, scarcely had when plus subject plus V2, তিনটাই ফিল আপ করার নিয়মই কিন্তু এক। তো দেখো, no sooner had he seen the police, সে পুলিশকে দেখতে না দেখতেই দেন, এরপরে আমাদেরকে একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট হি ran, রানের পাস্ট ফর্মটা হচ্ছে ran এবং অ্যাওয়ে, সে দৌড়ে চলে গেল। সাবজেক্ট প্লাস V2। সেকেন্ডটা দেখো, scarcely had he known me when, সে আমাকে কদাচিৎই চিনতে পেরেছিল, খুব কমই চিনতে পেরেছিল। when, সাবজেক্ট প্লাস V2, when এর পরে he met me, MWT meet, V1 এর পাস্ট V2 হচ্ছে MET, met me। সে আমাকে খুব কমই চিনতে পেরেছিল। হার্ডলি হ্যাড এবং হোয়েন, এখানেও আমাকে V2 দিয়ে পূরণ করতে হবে। হার্ডলি হ্যাড আই টক টু হার, আমি তার সাথে খুব কমই কথা বলেছি। হোয়েন, যখন। আই, সাবজেক্ট নিলাম এবং সি, দেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে স। হোয়েন আই স হার, যখন আমি তাকে দেখেছিলাম। হার্ডলি হ্যাড আই টক টু হার, আমি তার সাথে খুব কমই কথা বলেছি। হোয়েন আই স হার, যখন আমি তাকে দেখেছি। তো নেক্সট রুলটা একটু দেখি। লেস্ট, লেস্টের বাংলা হচ্ছে পাছে ভয় হয় যে একটা ব্যক্তি কাজ করবে কিন্তু তার পিছনে একটি ভয় থাকবে। লেস্টের রুলটা হচ্ছে সাবজেক্ট যোগ শুড অথবা মাইট, এর যে কোনো একটা নিলেই কারেক্ট, প্লাস V1। দেখো, আই স্টাডিড হার্ড, আমি কঠোর পড়াশোনা করেছিলাম। লেস্ট, এভাবে লেস্ট পর্যন্ত দেয়া থাকবে, বাকি অংশটুকু শূন্যস্থান থাকবে। এটুকু ফিল আপ করার জন্য একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট নিলাম আই এবং শুড মাইটের মধ্যে নিলাম শুড এবং ভার্বের V1 নিলাম ফেইল। আই শুড ফেইল। আই স্টাডিড হার্ড, আমি কঠোর পড়াশোনা করেছিলাম। লেস্ট আই শুড ফেইল, পাছে ফেল করার ভয়ে, ফেল না করি এই ভয়ে আমি পড়াশোনা করেছিলাম। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রবাদ। আমরা একটু প্রবাদ দেখি আসো। প্রবাদ থেকে বোর্ডে সাধারণত একটা কোশ্চেন অবশ্যই আসে,
তো প্রবাদটা পরীক্ষায় যেভাবে আসে একটু দেখি। সাধারণত এই 4টা স্ট্রাকচার পরীক্ষায় আসে। স্ট্রাকচারগুলো একটু দেখি। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে। ইট ইজ সেইড দ্যাট, এটা বলা হয় যে। দেয়ার ইজ এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে। ইট গোজ উইদাউট সেইং দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না যে। এই 4টা স্ট্রাকচার সাধারণত পরীক্ষায় যে কোনো একটি আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো কিছু প্রভাব দেয়া হলো। তো আমরা এখানে 12টা প্রবাদ দিয়েছি, যেগুলা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা 90%। আমরা একটু প্রবাদগুলো দেখি। প্রথমটা, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় কারো জন্য অপেক্ষা করে না। সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টু আর্ট ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গায়েন। প্যাশন্স ইজ বিটার বাট ফ্রুট ইজ সুইট, সবুরে মেওয়া ফলে। মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস, অর্থই সকল অনর্থের মূল। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, সব ভালো তার, শেষ ভালো যার। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তো প্রবাদের দুটো এক্সাম্পল দেখি। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তাই আমাদের সময়ের সদ্ব্যবহার করা উচিত। দেখো, একটা প্রবাদ আছে যে, তাই আমাদের সময়ের সদ্ব্যবহার করা উচিত। তার মানে সময় নিয়ে কোনো একটা প্রবাদ এখানে ব্যবহার করতে হবে। তাহলে সময় নিয়ে সব থেকে বেস্ট প্রবাদ কোনটি? নিশ্চয়ই টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। তাই এখানে আমরা আনসার লিখব টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। আমরা সেকেন্ড এক্সাম্পলটা একটু দেখি। প্রবাদ গোজ দ্যাট, একটা প্রবাদ আছে যে ড্যাশ। সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ, তাই আমাদের অবশ্যই সৎ জীবনযাপন করতে হবে, চেষ্টা করতে হবে। তার মানে প্রবাদটা কি নিয়ে? অবশ্যই সততা নিয়ে। তাহলে সততা নিয়ে সব থেকে বেস্ট প্রবাদ কি? অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে আমরা এখানে এ প্রবাদ গোজ দ্যাট যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা এটাকে ব্যবহার করব। সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ, তাই আমাদেরকে সৎ জীবনযাপন করতে পারবে। আশা করি তোমরা প্রবাদের বিষয়টি বুঝতে পেরেছ। তো এখন যে 3 থেকে 4টি রুল দেখব, সেগুলো মেইন স্ট্রিম রুল নয়। এগুলো জানা থাকলে তোমার কমপ্লিটিং সেন্টেন্স করতে অনেক সুবিধা হবে। একটু দেখি। প্রথমে একটা নোট দেয়া আছে, ইফ, অ্যাজ তো এবং উইশ, এগুলোর পরে কখনোই ওয়াজ বসে না, সবসময় ওয়ার বসে। আগেও কিন্তু এই কথাটা বলেছি। যখনই আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব, যেখানে ইফ, অ্যাজ দো এবং উইশ থাকে, সেগুলোর পরে কখনো ওয়াজ বসে না, সব সময় ওয়ার বসবে। দেখো, আইয়ের পরে কিন্তু ওয়াজ বসে, সির পরে কিন্তু ওয়াজ বসে, কিন্তু এর আগে যদি ইফ, অ্যাজ দো এবং উইশ এই 4টার কোনোটি থাকে, তাহলে সেখানে কিন্তু ওয়াজ বসবে না, ওয়ার বসবে। সির পরে আর ওয়াজ বসবে না, বসবে কিন্তু ওয়ার, যেটা আমরা কন্ডিশনাল সেন্টেন্সেও দেখেছি। এবং অ্যাজ দো সেখানেও ছিল। আমরা এখন এটা একটু দেখি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এডিক্টেড টু, ডেভোটেড টু, প্রেফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড ইত্যাদির পরে এই যে শব্দগুলো বলেছি, এই ফ্রেজগুলোর পরে
উইথ এ ভিউ টু মানে হচ্ছে জন্যে বা উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে কারো অপেক্ষায় থাকা বা প্রতীক্ষায় থাকা, গেট ইউজ টু মানে অভ্যস্ত, বি ইউজ টু মানে অভ্যস্ততা অর্থে, এডিক্টেড টু আসক্তি বোঝাতে, ডেভোটেড টু অনুগত বা ভক্ত, প্রিফার টু ক্যান নট হেল্প, কুড নট হেল্প না করে পারা যায় না এমন, উড ইউ মাইন্ড তুমি কি কিছু মনে করবে, এগুলোর পরে ভার্ব হলে সেগুলোর সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। কমপ্লিট সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকার পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে সরাসরি ভার্ব বসবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এক্সাম্পলটা দেখি, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু ড্যাশ, উইথ এ ভিউ টু আমরা রিড দিয়েছি, সাথে রিড হচ্ছে ভার্ব, কিন্তু যেখানে উইথ এ ভিউ টু আছে তাই আমরা এই রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। সে লাইব্রেরিতে গিয়েছিল পড়ার উদ্দেশ্যে। আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ, আই এম লুকিং ফরওয়ার্ড টু আমি প্রতীক্ষায় আছি কিসের, বড়োইং, বড় মানে ধার করা, কিন্তু যেহেতু লুক ফরওয়ার্ড টু আছে তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মানি ফ্রম ইউ তোমার কাছ থেকে টাকা ধার করার জন্য। সো দ্যাট বা সো ডট ডট দ্যাট এরকম যদি থাকে এরপরে সবসময় ক্যান কুড এসে বাক্যটিকে অর্থপূর্ণ করতে সাহায্য করবে। সো দ্যাট বা সো ডট ডট এবং দ্যাট এখানে অর্থ মেলানোর জন্য তোমাকে সিম্পলি একটা ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল যাতে। একটা জিনিস মনে রাখবা, যদি সেন্টেন্সটি পাস্ট টেন্সে হয় তাহলে আমরা নিব কুড, আর সেন্টেন্সটা যদি প্রেজেন্ট হয়ে থাকে তাহলে আমরা নিব ক্যান। এখানে আছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল, ওয়েন্ট আছে, যেহেতু পাস্টে আছে ভি টুতে আছে তাই আমরা এখানে ক্যান ব্যবহার না করে আমরা ব্যবহার করব কুড। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল সো দ্যাট হি কুড সি হিজ ব্রাদার, যাতে সে তার ভাইকে দেখতে পারে। এই সো দ্যাট পর্যন্ত সাধারণত দেয়া থাকে, এর পরের অংশটুকু তোমাকে পূরণ করতে হবে। সেকেন্ড এক্সাম্পল, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, কবিতাটি এতটাই কঠিন যে ড্যাশ, এখানে ইজ আছে তাই আমরা এখানে প্রেজেন্ট কুড না, আমরা এখানে ক্যান ব্যবহার করব। সো দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট যে আই ক্যান নট রিড দিস, আমি এটা পড়তে পারি না। এরপরে ইনস্পাইট অফ, ডিসপাইট, বাট, দো, অলদো, এই যে পাঁচটি শব্দ এগুলোকে বলা হয় ক্লোজ মেকার। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, ডিসপাইট অফ একই, ইনস্পাইটের সাথে অফ বসে কিন্তু ডিসপাইটের সাথে অফ বসে না। বাট মানে কিন্তু, দো এবং অলদো অর্থ হচ্ছে যদিও। এই যে ক্লোজ মেকারগুলো এগুলোর পর সবসময় বিপরীতার্থক অর্থপূর্ণ বাক্য ব্যবহার করতে হয়। এই ক্লোজ মার্কারগুলোর পরে যা হওয়ার কথা তার বিপরীত অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এবং এগুলোর আগে ও পরে সবসময় একই টেন্স হয়। এই যে ক্লোজ মার্কার, এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরেও হবে প্রেজেন্ট, আগে যদি পাস্ট থাকে তাহলে পরেও হবে পাস্ট। আমরা একটা উদাহরণ দেখি, ইন স্পাইট অফ বিইং ইল, অসুস্থতা হওয়া সত্ত্বেও। তাহলে এগুলোর পরে যা হওয়ার কথা তার বিপরীত অর্থ হবে। তাহলে ইন স্পাইট অফ বিইং ইল, অসুস্থ থাকা সত্ত্বেও, একটা মানুষ অসুস্থ থাকলেও তাহলে সেই স্কুলে বা কোনো কাজে বা কলেজে যেতে পারে না বা কোনো মিটিংয়ে যেতে পারে না, তবুও সে গিয়েছে। যেহেতু ইনস্পাইট অফ আছে তাই আমাদের বিপরীত অর্থপূর্ণ বাক্য ব্যবহার করতে হবে। ইনস্পাইট অফ বিইং ইল, অসুস্থ হওয়া সত্ত্বেও, হি জয়েন্স দ্য মিটিং বা হি জয়েন্ট দ্য মিটিং। তো এখানে দুটি উত্তরই কারেক্ট, তুমি প্রেজেন্টে করলেও কারেক্ট
এবং পাস্টে করলেও সেটা কারেক্ট। সেকেন্ডটা দেখি, ডিসপাইট হিজ অনেস্টি, তার সততা থাকা সত্ত্বেও, হি ইজ ইগনোরড, সে অবহেলিত। দেখো, একটা মানুষ সৎ, তাহলে সবার উচিত তাকে সম্মান করা, কিন্তু এখানে হবে তার বিপরীত, হি ইজ ইগনোরড, সে অবহেলিত। এরপরে, হি ওয়াজ নট সো ব্রিলিয়ান্ট, সে অতটা মেধাবী নয়, বাট একটা স্টুডেন্ট ব্রিলিয়ান্ট না, নর্মালি তার ফেল করার কথা, বাট পাস্ট ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় পাশ করে গেছে। সো যেটা হওয়ার কথা সেটা হবে না, বিপরীত অর্থপূর্ণ বাক্য ব্যবহার করতে হবে। দো হি ফট ফর দ্য কান্ট্রি, যদিও সে দেশের জন্য যুদ্ধ করেছে, ড্যাশ। এখন দেখো, দেশের জন্য যে যুদ্ধ করেছে তার উচিত স্বীকৃতি পাওয়া, দেশের জন্য সে যুদ্ধ করেছে, মহৎ কাজ করেছে, তার উচিত স্বীকৃতি পাওয়া, কিন্তু হি ডিডন্ট গেট এনি রিকগনিশন, সে কোনো ধরনের স্বীকৃতি পায়নি। এখন দেখো, এখানে ফট ছিল, ফাইট মানে যুদ্ধ করা, এর বিপরীত হচ্ছে ফট, পাস্ট টেন্সে আছে, তাহলে এর পরের অংশ হবে পাস্ট টেন্স, আমরা তাই ডিডন্ট ব্যবহার করেছি। যদিও সে দেশের জন্য যুদ্ধ করেছে, কিন্তু সে কোনো স্বীকৃতি পায়নি। অলদো নিতু স্টাডিড এ লট, নিতু অনেক পড়াশোনা করেছে, ড্যাশ। এখন দেখো, প্রচুর পড়াশোনা করেছে, তার পাশ করার কথা, অবশ্যই করার কথা, কিন্তু যেহেতু অলদো আছে তাই আমাদের বিপরীত অর্থ ব্যবহার করতে হবে, শি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ফেল করেছে। মিতু স্টাডিড, যেহেতু পাস্টে আছে আমরা এখানে আনসার করব পাস্টে, শি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ফেল করেছে। তো এই পাঁচটা ফ্রেজের ক্লোজ মার্কারগুলো যা হওয়ার কথা তার বিপরীত অর্থপূর্ণ বাক্য ব্যবহার হয়েছে, এবং আগে ও পরে সবসময় একই টেন্স হবে। টিল, আনটিল এবং আনলেস, টিল, আনটিল এবং আনলেসের পরে টিল এর ক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও নিতে পারবো বা নেগেটিভও নিতে পারবো, কিন্তু আনটিল ও আনলেসের ক্ষেত্রে সবসময় আমাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিতে হবে, কারণ আনটিল ও আনলেস দুটোই টিলের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ উভয় সেন্টেন্সই ব্যবহার হতে পারে। আমরা দুটোর যে কোনো একটাই নিতে পারবো, নট আছে এমন বাক্যও নিতে পারবো, নট নাই এমন বাক্যও নিতে পারবো, কিন্তু আনটিল বা আনলেসের পরে সব সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে, কারণ আনটিল ও আনলেস এরা হচ্ছে নেগেটিভ, তাই আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিব। আর টিলের পরে আমরা অ্যাফার্মেটিভও নিতে পারবো, নেগেটিভও নিতে পারবো, কারণ টিল অ্যাফার্মেটিভ। এখন আনটিল বা আনলেস নেগেটিভ হওয়ার কারণে এখানে যদি একটা নট বা মানে নট যুক্ত সেন্টেন্স নেই, তাহলে ডাবল নেগেটিভ সেটা পজিটিভ হয়ে যাবে, অর্থ মিলবে না। ওয়েট হিয়ার টিল, যে পর্যন্ত টিল আছে আমি চাইলে অ্যাফার্মেটিভ নিতে পারবো বা নেগেটিভ নিতে পারবো। টিল আই মিট, যে পর্যন্ত আমি সাক্ষাৎ করি, অথবা টিল আই ডোন্ট মিট, যে পর্যন্ত আমি সাক্ষাৎ না করি, দুইটাই কারেক্ট। আমরা অ্যাফার্মেটিভও নিতে পারবো, নেগেটিভও নিতে পারবো। তো এখানে অপেক্ষা করো যে পর্যন্ত আমার সাক্ষাৎ হয়, যে পর্যন্ত আমার সাক্ষাৎ না হয়, দুটোই আমাদের সঠিক। কিন্তু সেকেন্ডটা দেখি, ইউ ওন্ট গেট জিপিএ 5, তুমি জিপিএ 5 পাবে না, আনলেস যদি না, তাহলে আমাকে পরের অংশ অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হবে। যেহেতু আনলেস আমরা এখানে দিয়েছি, তাই এই বিষয়টি আমাদের মাথায় কাজ করতে হবে যে অলওয়েজ এরপরে আমাকে অ্যাফার্মেটিভ, কোনো রকম নেগেটিভ সেন্টেন্স নেওয়া যাবে না। ইউ ওন্ট গেট জিপিএ 5,
তুমি জিপিএ 5 পাবে না আনলেস ইউ স্টাডি রিয়েলি হার্ড। তুমি আসলেই যদি কঠোর পড়াশোনা না করো। এর মধ্যে কোনো নট এই অংশটুকুর মধ্যে নেই। এখানে নট যদি আমরা দেই তাহলে কিন্তু এই সেন্টেন্সটি সঠিক হবে না। পরের এক্সাম্পলটা দেখি, ওয়ার্ক টায়ারলেসলি, নিরলসভাবে তুমি কাজ করো, আনলেস যতক্ষণ না ইউ রিচ ইউর গোলস, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। যেহেতু আনটিল আসছে তাই অবশ্যই এর পরে অ্যাফার্মেটিভ ব্যবহার করতে হবে। তাহলে ওয়ার্ক টায়ারলেসলি, ক্লান্তিহীনভাবে কাজ করো, আনটিল যে পর্যন্ত ইউ রিচ ইউর গোলস, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। এখানেও আমরা সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করেছি। তো এই ছিল কমপ্লিটিং সেন্টেন্সের সর্বশেষ রুল। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এরপরে আমরা যেটা করব, আমাদের বইতে যে এক্সারসাইজগুলো দেয়া আছে, বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো আছে, আমরা সেই বোর্ড কোশ্চেনগুলো ফলো করব। তো বাসায় থাকো, বাসায় এই এক্সারসাইজগুলো দেখো, আর এরপরে আমরা যে সমস্যাগুলো দেখব, যদি সমস্যাগুলো পাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার জন্য শুভকামনা রইল। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে বসে পড়াশোনা করবে, কলেজ খোলা না পর্যন্ত যেন পড়াশোনায় কোনো রকম গাফিলতি না হয় সেই বিষয়টি খেয়াল রাখবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই যত দ্রুত সম্ভব সরকার স্কুল কলেজগুলো খুলে দিবে। আমরা নিজেদেরকে প্রস্তুত রাখব যাতে আমরা পরীক্ষার জন্য নিজেকে তৈরি রাখতে পারি। সবার জন্য শুভকামনা রইল।